রিয়া অন্ধকারে কোথাও মিলিয়ে গেল। আশেপাশে রিয়াদকে হন্তদন্ত হয়ে খুঁজতে লাগলো সে অজ্ঞাত ব্যক্তি। রিয়াদ তাকে আড়াল থেকে দেখছে। শরীর থেকে রক্ত ঝরার বেগ প্রতিনিয়ত বেড়ে চলেছে। সাথে দুর্বল হয়ে পড়ছে রিয়াদ। তাকে যে করেই হোক প্রমত্ত অঙ্গনার হাত থেকে নিজের প্রাণ রক্ষা করতেই হবে। তবে বেরোতেও ভয় করছে রিয়াদের। মৃত্যু যে তার পিছনেই। তার গতির বেগ স্বাভাবিকের তুলনায় বহুগুণ, যেন দক্ষ কোনো দৌড় প্রতিযোগী। শরীরের জোরও কম না, তার সাথে পেরে ওঠার শক্তি ও সাহস জুটিয়ে উঠতে পারছে না রিয়াদ। তবুও মন শক্ত করে অজ্ঞাত সে ব্যক্তির অকচরে বের হলো, কিন্তু পারল না তার চোখ ফাঁকি দিতে। সাথে সাথেই ধাওয়া শুরু করলো তাকে সে। প্রাণ বাঁচাতেই ছুটতে ছুটতে মেইন রোডের বেশ পাশে চলে এলো রিয়াদ। মনে জেগে উঠল বেঁচে যাওয়ার বড় এক আশা। তবুও ভয় দূর হলো না মন থেকে। পেছনের জন যে মোটেও দুর্বল বা মাত দিয়ে যাওয়ার কোনো পাত্র নয়, তাই মেইন রোডের বেশ পাশে এসে গেলে প্রাণপণেই ছুটতে লাগলো। কিন্তু আবারও পেছন থেকে ভারী কিছুর আঘাতে মুখ থুবড়ে পড়ল রিয়াদ। শরীর পুরো অবশ হয়ে আসছে। তার হাত পা কাঁপছে, কাজ করা যেন বন্ধই করে দিয়েছে। তাও হুমড়ি দিয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করতেই লাগলো। এবার সে অজ্ঞাত ঘাতক তাকে টেনে পাক ফিরিয়ে নিল। ঘন ঘন নিঃশ্বাস ফেলে অস্পষ্ট বাক্যে বলল রিয়াদ, প্লিজ আমাকে মেরো না, ছেড়ে দাও প্লিজ। ভয় পাসনি, এখনই ছেড়ে দেব। কথাটা বলে রিয়াদকে টেনে দাঁড় করালো। রিয়াদ ভালো করে কিছু বুঝে ওঠার আগেই তাকে শরীরে সমস্ত শক্তি দিয়ে প্রবল এক ধাক্কা দিল, যাতে রিয়াদ রাস্তায় গিয়ে আছড়ে পড়ার আগেই একটা গাড়ির সাথে ধাক্কা খেয়ে গেল। ফলকেই রিয়াদের শরীর বেশ দূরে গিয়ে ছিটকে পড়ল। গাড়িটা একটা ব্যক্তিগত কার ছিল। হয়তো চালক ভালো মানুষ ছিল, তাই গাড়ি থামিয়ে এগিয়ে গেল রিয়াদের কাছে। প্রমত্ত অঙ্গনা নামক সেই অজ্ঞাত ঘাতক আর পা বাড়ল না সেদিকে, বরং গাছগাছালি আড়াল হয়ে অন্ধকারে মিলিয়ে গেল। আদৃশ ডিভোর্স পেপারে সাইন করে দিয়েছি, বুকে পাথর রেখে। হঠাৎ কক্ষে প্রবেশ করলো হৃদিকা। কি, এখন তোমার আসার টাইম হলো? আরে কি করব বলো? আমার ওই বান্ধবী তো আসতেই দিচ্ছিল না, বলে নাকি আজকে থেকে যেতে। কিন্তু আমি তোমাকে ছাড়া বেশিক্ষণ দূরে থাকতে পারি না বলে এসেছি। ওকে, ওর স্বামী নিজে এসে আমাকে বাড়ির সামনে দিয়ে গেলেন। হুম, ভালো করেছ। আমি নিজে থেকেই তোমায় কোথাও দূরে থাকতে দেব না কখনো। তুমি শুধু আমার কাছেই থাকবে। বুঝেছি। তা হাতে ওটা কি? আমার আর আখির ডিভোর্স পেপার সাইন করে দিয়েছি আমি। তুমি অবশেষে আখিকে ডিভোর্স দিয়ে দিলে? এমনটা কেন করলে তুমি? আমি কখনো তা চাইনি। আমার জন্যই আজ তোমরা আলাদা হয়ে গেলে। আরে তুমি শুধু শুধু প্যারা নিচ্ছ। আখি আমার কাছেই ফিরবে, দেখে নিও। যখন দেখবে আমি সাইন করে দিয়েছি ডিভোর্স পেপারে, যখন বুঝতে পারবে আমাকেও সত্যি হারিয়ে ফেলছে, আমার থেকে দূরে চলে যাচ্ছে, তখন তখন সব ফেলে আবারও আমার কাছে ফিরে আসবে আখি। আর তুমি ওকে মেনে নিবে? অবশ্যই। তোমাকেও এত অপমান করলো তারপরও? হুম, ও আমার সাথে যা খুশি করতে পারে, কারণ আমি ওকে ভালোবাসি। আমি সেই অধিকার ওকে দিয়েছি। তুমি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। অতঃপর আদৃশ কক্ষ ত্যাগ করলো। হৃদিকা বেশ খানিকক্ষণ তার যাওয়ার পানে তাকিয়ে রইল। রাত একটা। রিয়াদের অ্যাক্সিডেন্ট যে গাড়ির সাথে হয়েছে সে গাড়ির মালিক তারই দুঃসম্পর্কের আত্মীয় হন। তার এই অবস্থা দেখে লোকটি তাকে তাড়াতাড়ি করে পাশের মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। ইমার্জেন্সিতে নিতে হবে রিয়াদকে। শরীরের বিভিন্ন অংশ তার থেতলে গেছে। এদিকে বর্তমানে হাসপাতালে কোনো ডাক্তার নেই। পেরেশানিতে পড়ল নার্সেরা। নার্সিরা ফোন করলো ডক্টর আশরাফ খানকে। স্যার, ইমার্জেন্সি রুগী এসেছে, অনেক রক্তপাত হচ্ছে তার। আধা ঘন্টার মাথায় চিকিৎসা শুরু না করা গেলে নিশ্চয় মারা যাবে, কিন্তু বর্তমানে কোনো ডাক্তার এখানে নেই। তোমরা যেভাবে পারো রোগীর টেক কেয়ার করো, রক্ত বন্ধ রাখার চেষ্টা করো, আর হাসপাতালের সবথেকে কাছের যে ডাক্তার থাকেন ওনাকে কল করে ইমার্জেন্সি আসতে বলো। ওকে স্যার। হাসপাতালের সব থেকে কাছে একমাত্র আখির বাড়ি পড়ে। সেখান থেকেই তার বাড়ির দূরত্ব মাত্র 10 মিনিটের রাস্তা। তাই নার্স
তাকেই ফোন করলো। এমার্জেন্সি ডাক কখনো অবহেলা করে না আখি। যত তাড়াতাড়ি করে পেরেছে চলে এসেছে। প্রায় 2 ঘন্টা অপারেশনের পর আখি রিয়াদকে বাঁচাতে সক্ষম হলো। যদিও আখির তাকে মোটেও পছন্দ না, কিন্তু আখি নিজের দায়িত্ব পালনে কখনো পিছপা হয় না। এত সময়ে সেখানে রিয়াদের পুরো পরিবারই চলে এসেছে। কান্নায় ভেঙে পড়েছে সকলেই। রিয়াদ বেঁচে গেলেও আশঙ্কা মুক্ত নয়। তাকে আইসিইউতে রাখা হয়েছে। জ্ঞান ফিরলে ভালো খারাপ কিছু বোঝা যাবে। কাজ শেষ করে আঁকি আবারও চলে যায় তার শান্তির নীড়ে। রাত 4টা। ব্যস্ত শহর ঘুমের দেশে তলিয়াছে। চারিদিক নীরবতার দখলে, জনশূন্য সব দিক। সমস্ত সে অঙ্গনার প্রিয় একটা পরিবেশ, যে আশেপাশে ভালোই জমে উঠেছে। এই ঘন অন্ধকার জনশূন্য নীরব পরিবেশেই তো পাপীদের মৃত্যু আর্তনাদ শুনতে মজা পায় সে। নিজের কাজ অপূর্ণ রাখার অভ্যেস যে তার কখনোই নেই, তাই চলে আসলো অপূর্ণ কাজে পূর্ণতা দান করতে। হাসপাতালে এসে সোজা আইসিইউ রুমে ঢুকে পড়ল। এগিয়ে গেল রিয়াদের ধারে। অতঃপর খুবই ধীর গতিতে তার শরীরে দেওয়া সকল সেলাই ও ব্যান্ডেজ আস্তে আস্তে খুলতে লাগলো। তার যেন এসব মজাই লাগছে। অতঃপর রিয়াদকে সে আগের হালেই ফিরিয়ে দিয়ে সে তার পথ ধরল। আদ্রে সকাল হতে না হতে ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছে আখির কাছে। প্রফুল্ল মনেই নাস্তা সেরে হাসপাতালের উদ্দেশ্যে যাবার জন্য প্রস্তুত হবে, তখনই হাতে আসলো পেপারটা। আদেশের সাইন দেখে ব্যথায় কুকড়ে উঠল আরেক দফা তার মন। চোখে শোকের জল থাকলেও মুখে ফুটল তাচ্ছিলের হাসি। অবশেষে তার ভালোবাসার পরাজয় ঘটল। আদৃশে মিথ্যে ভালোবাসার ধাক্কা সামলাতে না পেরে তাচ্ছিলের হাসিটা প্রখর করে বলল আখি। বারে ভালোবাসা যে কাল অবধি মৃত্যুর আগ অবধি ছাড়বে না বলেছিল, সেই আজ নেই দ্বিধায় ছেড়ে দিল। মানুষ এত নাটক জানে, আদৃশকে না দেখলে জানতামই না। আল্লাহ তাআলা আপনার কাছে হাজার শুক্রিয়া আমাকে আদৃশের মিথ্যে ভালোবাসার জাল থেকে বাঁচানোর জন্য। অবশেষে আত্মসম্মানের সংগ্রামে জয়ী হলাম আমি। শুক্রিয়া রব্বুল আলামিন। আদৃশ নাস্তা করছিল, তখনই তার ফোনে কল আসে। কলটা রিসিভ করার পর অপর পাশের বলা কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেল আদৃশ। আর কিছু কাউকে না বলেই ছুটে বেরোলো বাইরের দিকে। এদিকে শুধু লক্ষ্য করলো আদৃশের কার্যকলাপ। আইসিইউ রুমে বেড জুড়ে রক্তের ছড়াছড়ি। রিয়াদের লাশের দিকে যে কারো তাকাতেই ভয় করছে। এত ভয়াবহ অবস্থা সহ্য করার ক্ষমতা যে সবার থাকে না। রিয়াদের লাশের পাশেও প্রমত্ত অঙ্গনার নামটা লেখা। তাজ্জবের ব্যাপার হলো নামের পাশে এবার বাক্য লেখা আছে। ভালোবাসার মর্ম যে প্রতারণা দিয়ে দেয়, তার হাল এমনই হওয়া উচিত। ইন্সপেক্টর জিসান নির্বাক হয়ে রইল। পাবের একটা বন্ধ রুমে হিসানারও গলাকাটা লাশ পাওয়া গেছে, যার পাশে লেখা, লোভে পাপ, পাপে মৃত্যু, প্রমত্ত অঙ্গনা। কি করবে জিসান ভেবেই পাচ্ছে না। এই প্রমত্তাঙ্গনা যে তার রাতের ঘুমও দিনের শান্তি হারাম করে দিয়েছে। তবে ছাড়বে না হে অজ্ঞাত খুনিকে। পণ করে নিয়েছে সে। যেভাবেই হোক না কেন থাকে তো জিসান ধরবেই। হাসপাতালে সিসিটিভি ফুটেজ চেক করলো জিসান। সেখানে শুধু হুডিওয়ালা মাস্ক পরিহিত একজনকে দেখা গেছে, যার হাতে মোজা, পায়ে শু, ওপর থেকে নিচ অবধি কালোতে ভরপুর। চেহারা দেখা বা শরীরের কোনো গড়ন কিছুই তো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না। এমত অবস্থায় এই ফুটেজ দিয়েই বা কী হবে? গম্ভীর চিন্তায় পড়ে গেল জিসান। হাসপাতালে পড়েছে কান্নার রোল। পুলিশের দাবিতে রিয়াদের লাশ তাড়াতাড়ি পোস্টমর্টেমে নেওয়া হয়ে গেল। লাশ কাটা ঘরের বাইরের দিকে বসে কেঁদে যাচ্ছে রিয়াদের আত্মীয় স্বজন। এক পাশে বসে কেঁদে যাচ্ছে তার স্ত্রী, তার 2 সন্তানকে বুকে জড়িয়ে ধরে। রিয়াদ তাকে সত্য অর্থে ভালো না বাসলেও কী হলো, সে তো ভালোবেসেছিল। তার ভালোবাসায় তো কোনো খুঁত ছিল না। আখি দাঁড়িয়ে প্রখর দৃষ্টি নিক্ষেপ করে আছে মাসুমার উপর। তখন আদিত্য চলে আসলো সেখানে আখির খোঁজে। আখির উদ্দেশ্যে বলল, আখি, আধ ঘন্টার মধ্যে একটা ডিফিকাল্ট সার্জারি আছে, আমাদের দুজনকে থাকতে হবে। আদিত্য লক্ষ্য করলেও আখি যেন তার কথায় কান দিল না, বরং তার পুরো মনোযোগ মাসুমার দিকে। আদিত্য এবার আখির কাঁধে হাত রেখে বলল, এমন কি দেখছো আখি? দেখছি কারো
ভালোবাসার মানুষ হারিয়ে গেলে কতটা কষ্ট পেতে পারে তার গভীরত্বে হারিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভালোবাসার মানুষটা যেরকমই হোক না কেন, তাকে মন থেকে কখনো ঘৃণা করা যায় না। দেখো না ও কিভাবে কান্না করছে এক বিশ্বাসঘাতকের জন্য, যে তাকে রেখে অন্য নারীতে আসক্ত হয়েছিল। আজ তার মৃত্যুতেই সেই অভাগীর চোখের জল ঝরছে। রিয়াদ অন্য নারীতে আসক্ত ছিল মানে? আর তুমি এসব কেমন করে জানলে? এবার আখি আদ্রিতের দিকে তাকিয়ে খানিকটা হেসে বলল, সেটা না হয় আপনাকে নাই বা বললাম। সব কিছু শুনতে কেন মন চায় আপনার? মনে এত কৌতূহল থাকা ভালো না ডক্টর সাহেব। চলুন, সার্জারির আগে রোগীর অবস্থাও তো জানতে হবে। আখি আগে হাঁটা ধরলে পেছনে এলো আদ্রিত। ঠিক তখন আখির সামনে পড়ল আদৃশ। আখির পিছনে আদিত্যকে দেখে মুহূর্তেই তার রক্ত জ্বলে উঠল। আদৃশকে দেখেও না দেখার ভান করে তাকে পাশ কাটিয়ে চলে গেল আখি, যাতে তার মনের পীড়া বেড়ে দ্বিগুণ হলো। আদিত্য আদৃশের উপর তাচ্ছিল্য ভরা এক দৃষ্টিতে চোখ বুলে নিজেও পাশ কেটে চলে যেতে নিলে আদৃশ তাকে পিছু ডাক দিল। দাঁড়ান ডক্টর আদ্রিত। আদৃশের ডাকে আদিত্য থমকে দাঁড়ালো। এবার আদৃশ ধমকানো স্বরে বলল, আখির কাছ থেকে দূরে থাকবেন আশা করি। কেন? কারণ আখি শুধুই আমার। তোমার ছিল, কিন্তু তুমি তার মর্ম দিয়ে উঠতে পারোনি। তাই ও কারো হোক বা না হোক, তোমার তো একদমই না। বলে যাবেন না, আখি তখনও আমার ছিল। মনে তো তোমার রাখা উচিত ছিল যে আখি তখন তোমার ছিল না। ওকে আমি ভিক্ষে স্বরূপ দিয়েছি তোমায়। কথাটা কানে যেতে ক্ষিপ্ত হয়ে আদৃশ আদৃতের খলা চেপে ধরল। দাঁত কটমট করে বলল, আখি শুধুই আমার, কথাটা ভুলে যাবে না ডক্টর আদ্রিত। নইলে আমি আমার সীমা লঙ্ঘন করতে বাধ্য হব। আখির দিকে তোলা চোখ আমি উপরে ফেলতেও দ্বিধা করব না। আদিত্য এবার বেশ জোর ধাক্কা দিয়ে আদৃশকে সরিয়ে দিল নিজের কাছ থেকে। আদৃশ অনেকটাই পিছিয়ে গেল এতে। আদিত্য এবার ঝাঁঝালো গলায় বলল, সেদিনের মার মনে থাকলে তুমি আজ এই স্পর্ধা করতে না আদ্রেশ। আমার কলার ধরার মতো ভুলের মাসুলটাও এখনই সুদে আসলে নিয়ে নিতে সক্ষম আমি। তুমি তা ভালো করেই জানো। কিন্তু আমি হাসপাতালে কোনো সিন ক্রিয়েট করতে চাইছি না। তাছাড়া আমার আখির এভাবে এসব ভালো নাও লাগতে পারে। আর আমি কোনো রকম পীড়া দান করার কথা ভাবতেও পারি না। আর যেখানে রইল কথা আখিকে নিয়ে, আখি আমার ছিল, আমার আছে, আর আমারই থাকবে। মধ্যেখানে তুমি তো এসেছিলে শুধু ওর মনের ভুল। আখির জীবনের তিক্ততম অধ্যায় যা শেষ হয়ে গেছে। এখন আখির ভবিষ্যৎ জুড়ে শুধু আমারই অবস্থান হবে। ওকে আমি নিজের করে নেব, আগলে নেব নিজের ভালোবাসার পবিত্র বন্ধনে। পারলে ঠেকিয়ে নিও। কথাগুলো বলে আদৃত কলা ঠিক করতে করতে চলে গেল। আদৃশ অসহায়ের মতো তাকিয়ে রইল তার যাওয়ার দিকে। সার্জারির উদ্দেশ্যে যাবে আখি আদৃত। তখনই জিসান তাদের পথ আটকালেও। দাঁড়ান ডাক্তার আখি, জি বলুন ইন্সপেক্টর সিজান। আমরা আপনার বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করেছি। কাল রাত 4টের সময় কিন্তু আপনাকে পাওয়া যায়নি। আপনি কোথায় ছিলেন তখন? এক্সকিউজ মি ইন্সপেক্টর, আপনি একজন পুলিশ অফিসার। সব সময় যৌক্তিক জ্ঞান আপনার থাকা প্রয়োজন। এখন কোনো লোক নেই হয়তো যারা বেডরুম সিসিটিভি ক্যামেরা লাগায়। অ্যাটলিস্ট আপনি এমন কাজ করার কথা কখনো ভাবতেও পারিনি। আপনি সিসিটিভি ফুটেজ ভালো করে দেখেছেন নিশ্চয়ই। আমি কাল রাত প্রায় 3:30টার দিকে আমার বেডরুমে প্রবেশ করেছিলাম। সেখানে পরিষ্কারভাবেই আপনি তা দেখেছেন আশা করছি। আর তারপর আমি বেডরুম থেকে হয়তো সকাল 7টার দিকে বেরিয়েছি। এর আগে কক্ষ থেকে বেরোনোর কোনো ফুটেজ আপনি দেখেছেন বলে আমার মনে হয় না। দেখুন, আমি এক কথা বারবার বলতে মজা পাই না, তাও আপনাকে বলছি, প্রমাণ ছাড়া আখিকে হেনস্থা করতে আসবেন না, নইলে পরিণাম ভালো হবে না। আমাকে থ্রেট দিচ্ছেন? আমি সোজা কথা বলেছি। আপনি থ্রেট মনে করলে করতে পারেন, আখির কোনো আসে যায় না। কথাটা জানিয়ে আখি চলে গেল হোটি রুমের দিকে। আদিত্য এক পলক জিসানের দিকে তাকিয়ে আবার হাঁটা ধরল। আয়নার সামনে দাঁড়িয়ে আছে রিদিকা। বেশ সাজগোজ করছে। আদেশের মন ভালো থাকবে না আজ সে জানে। প্রাণপ্রিয় বন্ধু তার আজ পৃথিবী ছেড়ে চলে গেছে। মন মানসিকতা ভালো থাকার তো কোনো কথা না। তাই আজ সে আদেশের পছন্দের খাবার রান্না করেছে নিজ হাতে।
তার দেওয়া শাড়ি পরে হালকা সাজগোজ করে নিয়েছে। এবার চুল আঁচড়ানোর পালা। চুল আঁচড়াচ্ছিল, হঠাৎ একগুচ্ছ চুল এমনিতেই তার হাতে চলে আসলো। স্বাভাবিকভাবে একসাথে এত চুল আসার কথা নয়। হৃদিকার চুল এমনিতেই অনেক কম পড়ে, কিন্তু আজকে হঠাৎ এমনটা হওয়ায় মনে পেরেশানির যোগান দিয়ে গেল তার। সার্জারি শেষ করে এসে আখি তার কেবিনে বসে আছে। হাজিত সেই রোগীর কিছু রিপোর্ট নিয়ে এলো আখির সাথে আলোচনা করতে। এদিকে আখি ডিভোর্স পেপারটা হাতে নিয়ে চোখের জল ফেলছিল। 3 বছরে গড়া সম্পর্ক, যতই তিক্ততা থাকুক না কেন, তার ভেঙে যাওয়া মেনে নেওয়ার ক্ষমতা যে কেউই সহজে আয়ত্ত করে উঠতে পারে না। আখির অবস্থাও যে সে একই রকম। হাদৃশির বা বাকি সবার সামনে নিজেকে দুর্বল পড়তে না দিলেও নিজের কাছে নিজের দুর্বলতাকে দিয়ে ঢাকবে আখি। কেমনি দিবে মনে সান্ত্বনা? তখন আখির কেবিনে দরজা একটু খোলা অবস্থায় থাকলে হাদির তাকে কান্নারত অবস্থায় বাহির থেকেই দেখতে পায় অনেকখানি, যাতে বুকের ভিতরখানা তার মুহূর্তেই ব্যথাময় হয়ে গেল। বুকের পীড়া দমিয়ে অত্যন্ত স্বাভাবিকভাবে দরজায় নক করল, যাতে আখি হকচকিয়ে উঠে ডিভোর্স পেপারটা সরিয়ে চোখ মুছে নিল। মুখে মিথ্যে হাসি কোনোরূপ টাঙিয়ে হাদিতকে ভেতরে আসতে বলল। আসলে মিসেস রেহনার রিপোর্টগুলো নিয়ে এসেছিলাম, তোমার সাথে এ নিয়ে কিছু কথা ছিল। আরে আপনি কেন এলেন? আমাকে ডাকিয়ে নিলে পারতেন। তোমার যাওয়া আর আমার আশা একই তো। আচ্ছা বসুন, দেখি রিপোর্টগুলো। হাদিত বসে গেলে আখি তার কাছ থেকে রিপোর্টগুলো নিয়ে দেখতে লাগলো। হাদিত বেশ সময় তার পানে অপলকে তাকিয়ে এবার বলে উঠল। চাইলেও আমার সাথে সব তিক্ততা ভাগ করে নিতে পারো আখি। তুমি তো বলতে তিক্ততা মনে লুকিয়ে না রেখে ভাগ করে নেওয়া উচিত, মনের ভালোর জন্যই। আদিতের কথায় বেশ অবাকত্ব নিয়ে আখি বলল। আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলবেন? আমি পরিষ্কার করেই বলছি আখি, তুমি বোঝো। না বোঝার ভান করলে তো কথা চাপা পড়ে থাকবে। আড়ালে চোখের জল ফেলে সব কিছুর সমাধান পাওয়া যায় না আখি। ব্যথা লুকালেই লুকোয় না। আপন কেউ হলে তো শোক ভাগ করে বলে বেড়াবো। কেন? আমি কি এতটাই পর হয়ে গেলাম? আপন কখন ছিলেন? কোনোদিনও না। তখনও পর ছিলেন আর এখনও পর। তাই সবাই সবকিছু সব অনুভূতি বুঝে উঠতে সক্ষম হয় না ডক্টর আদৃত। হয়তো সক্ষম ব্যক্তিকেই অক্ষম ভাবছো তুমি। অক্ষম তো আমি নিজেই হলাম। মানুষ চিনতে আর কত ভুল পথে পা বাড়ানোর সাহস পাবো? আমার সে ক্ষমতা যে আর নেই। হ্যাঁ, ভুল তো সবসময় আমিই ছিলাম। দেখো দেখো না, তুমি ঠিকই জীবনে কতটা এগিয়ে গেলে, আর আমি সেই শুরুতেই পড়ে রইলাম। চাইলেই কি কাউকে কারো জায়গা দিয়ে দেয়া যায় জীবনে আখি? জীবনে এগিয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। চাইলেই জীবনকে দ্বিতীয় সুযোগ দেয়া যায়, কিন্তু কিন্তু সে প্রথম ব্যক্তির স্থান কাউকেই দেয়া সম্ভব হয়ে ওঠে না ডক্টর আদিত্য। হয়তো আপনি কখনোই সে ব্যথার পরিণাম অনুভব করতে পারবেন না। কথাটা আখি আদিতকে ধিক্কার দিয়ে বলেছে, বুঝতে পারলেও আদিত। তবে আখি কেন তাকে ধিক্কার দিবে এমনভাবে? আদিত তো আখির জন্যই তাকে ছেড়ে গেল, কারণ আখি তো শুধু আদৃশকেই ভালোবাসত। আখি আবার বলল। রিপোর্টগুলো ঠিক আছে দেখছি। আপনি রোগীর ঔষধগুলো লিখে দিন। আমি আজকেও ছুটি নিয়েছি, কারণ রাতে এমার্জেন্সি দেখতে গিয়ে ঘুমোতে পারিনি। শরীরটা খারাপ লাগছে, চলি। আমি পৌঁছে দিই। লাগবে না, এমনিতে একা নিজেকে সামলে নিতে পেরে গিয়েছি, আর কাউকে প্রয়োজন নেই। আদিত তখন আখির চোখে ছলছল করে ওঠা জল স্পষ্ট দেখতে পেল, যা হয়তো সে গড়িয়ে পড়তে না দেওয়ায় সম্পূর্ণ চেষ্টা করে গেছে। চলে গেল আখি। আদিত পাথরের ন্যায় সেখানেই দাঁড়িয়ে রইল। জিসান প্রমত্ত অঙ্গনা সম্পর্কে বেশ সন্ধান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। হেসে সুমন উৎসুক স্বরে জিজ্ঞেস করল। স্যার, আপনার মনে হয় না এই প্রমথ অঙ্গনা কোনো ছেলে? হয়তোবা পুলিশকে বিভ্রান্ত করার জন্য নিজেকে নারী বলে দাবি করছে। না, এই প্রমত্ত অঙ্গনা একজন নারী, আর এরা একজন না, দুজন। একজন আসল, আরেকজন নকল। আসল প্রমত্ত অঙ্গনার আবির্ভাব 13 বছর আগে, আর নকলজনের 4 বছর আগে। প্রমত্ত অঙ্গনা সম্পর্কে আমরা যে বিস্তারিতগুলো খবর পেয়েছি, তার মোতাবেক সে আজ অবধি যতটা খুন করেছে তাদের সবাই হয়তো পরকীয়াকারী ছিল, নয়তো ধর্ষক,
নয়তো এমন নারীরা যারা অন্যের স্বামীকে নিজের করে পেতে চেয়েছে, আর সে সকল লাশের পাশে তাদের মৃত্যুর কারণও লিখে দিয়ে গিয়েছে। সে খুনগুলো খুব বিচক্ষণতার সাথে করে থাকে। প্রথমে শিকারকে মাথায় আঘাত করে তাকে দুর্বল করে, তারপর তার উপর ছুরি দিয়ে প্রহার করে। আপনি এত নিশ্চিন্ত হয়ে কিভাবে বলতে পারেন প্রমথ অঙ্গনা দুজন? কারণ প্রমত্ত অঙ্গনা আজ অবধি যতটা খুন করেছে সবাই এক ধরনের অপরাধী ছিল। কারণ প্রমত্ত অঙ্গনা আজ অবধি যতটা খুন করেছে সবাই এক ধরনের অপরাধী ছিল, সমাজের পতনের সাথে জড়িত কিছু ব্যক্তিত্ব, যাদের লাশের পাশে তার নামের সাথে তাদের খুনের কারণও লেখা ছিল। কিন্তু গত 4 বছর আগের 2টা খুন এদিকে এখন কলি আর লিজানের খুনগুলো প্রমত্ত অঙ্গনা করেনি, বরং নকল প্রমত্ত অঙ্গনা করেছে। কারণ তাদের লাশের পাশে নাম ব্যতীত কিছু লেখা ছিল না, যেখানে প্রমত্ত অঙ্গনা কখনো খুনের কারণ লিখতে ভুল করে না। রিয়াদের পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী তার অ্যাক্সিডেন্টের আগে তার শরীরে ছুরির আঘাত করা হয়েছিল, আর রিয়াদ আর ঈশানের খুন আসল প্রমত্ত অঙ্গনাই করেছে, কারণ তাদের লাশের পাশে খুনের কারণ দেয়া ছিল। 13 বছর আগ থেকে যখন প্রমত্ত অঙ্গনা খুনগুলো শুরু করেছিল, তখন পুলিশের তদন্ত অনুযায়ী তার খুন করার ধরন খবরের কাজ টিভি বা গণমাধ্যমে প্রচার করা হয়েছিল। হয়তোবা সেই সব খবর থেকে তার খুন করার ধরন আয়ত্ত করে কেউ ব্যক্তিগত শত্রুতা মিটিয়ে নিয়ে খুন করে প্রমত্ত অঙ্গনার নামে ব্যবহার করে বেঁচে যাওয়ার চেষ্টা করেছে। এই নকলজন মাত্র 4টে খুন করেছে, কিন্তু প্রমত্ত অঙ্গনা পুরো 30টের উপর। 30টের উপর? কি বলছেন স্যার? হ্যাঁ সুমন, এইমাত্র আমি খোঁজ পেলাম যে গত 13 বছর আগ থেকে প্রমত্ত অঙ্গনা খুন করে আসছে। ইন্সপেক্টর ইশিয়াতকে 6 বছর খোঁজ করার পরও না ওকে পেতে সক্ষম হয়েছেন আর না তো ওকে দমাতে। এরপর এই পুলিশ স্টেশনে আমার আগমন ঘটে। গত 6 বছরে এই শহরে প্রমত্ত অঙ্গনা ধারা 2টি খুন হলেও বাংলাদেশের বিভিন্ন শহরে আরও 17টির মতো খুন এখনও অবধি গণনা করা গেছে। যাদের খুন প্রমত্ত অঙ্গনা করেছে খোঁজ নিলে হয়তো এর থেকে বেশি খুঁজে পাওয়া যাবে। একে নিয়ে সকল পুলিশ কর্মকর্তারা নিরাশতায় ভুগছে, কিন্তু প্রমত্ত অঙ্গনা সব থেকে বেশি খুন আমাদের ঢাকাতেই করেছে। তাই আমরা যতদূর মনে হয় ওর বাসস্থান ঢাকাতেই। ওকে খুঁজে বের করার চাপটা আমার উপরেই পড়েছে এখন, আর আমি ওকে খুঁজে বের করবই। আমরা এই প্রমত্ত অঙ্গনাটাকে যতটা হালকাতে নিচ্ছি ততটা সোজা না। ওকে খুঁজে বের করা। ও এক শান্ত মস্তিষ্কের সাইকো কিলার, সব ধরনের যোগ্যতা ও দক্ষতা সম্পূর্ণ বুদ্ধিমত্তা ও প্রচুর তার। তাই ওকে খুঁজে বের করতে হলে আমাদের সেই নকল প্রমত্ত অঙ্গনা অবধি আগে পৌঁছাতে হবে। হয়তো বা ওকে ধরতে পারলে আসল জন অবধি পৌঁছা যেতে পারে। রাত 10টা 25। হাদিতের মন ভালো নেই। আখির কথা মন থেকে সরাতেই পারছে না। আজকে আখির মন খারাপ হওয়ার কারণ নিজেকেই মনে হচ্ছে। হাদিত তো নাও পারতো আখির সাথে এভাবে কথা বলতে, তবে আখি বা কেন তাকে এমন ধিক্কার দিল কিছুই বুঝে উঠতে পারছে না আদ্রিত। কিন্তু এমন সময় সে কিছু বুঝতেও চায় না। তার মন যে আখির সন্নিকটে যাওয়ার যুদ্ধে জয়লাভে উঠে পড়ে লেগেছে। কালো রঙের একটা শার্ট হাতে ঘুড়ি পরে নিল, তারপর চুলগুলো ঠিক করে সদর দরজা দিয়ে বেরিয়ে যাবে, তখন সামনে প্রকট হলো রিঙ্কি। আরে কোথায় যাচ্ছ আদ্রিত? আসার পর থেকে তো ভালো করে কথাটাও বলনি, একটু বসো না। রিঙ্কি, আমার আর্জেন্ট কাজ আছে, তাই যেতে হবে। তুমি নিজের রুমে যাও। কি শুরু করেছো? আসছি থেকেই তো রুমে বসে আছি, কোথাও তো ঘুরতেও নিয়ে গেলে না। তোমার দেশে অতিথি আসতে নাকি এমন করে লোক? সমস্যা নেই, কালকে মা বাবার সাথে করে বেরিয়ে আসো কোথাও। আমি এখন চলি। আদ্রিত কথা শোনো। হাদিত আর না দাঁড়িয়ে চলে গেল। রিঙ্কি অভিমানে নাক মুখ কুচকে নিল মুহূর্তেই। তখন আদিত্যের পরিবারে বাকি সবাই সেখানেই বসে গল্পগুজব করছিল। শায়লা মির্জা এবার বেশ বড়সড় হাসি দিয়ে বললেন, রিঙ্কি মা, কালকে রেডি থেকো, আমরা সবাই মিলে আমার এক বান্ধবীর বাসায় যাব না কেমন? কথাটা শুনিয়ে রিঙ্কির কুচকানো চেহারা আরও কুচকে গেল। কোনো রকমের জবাব দিল, দেখি গেলে বলবো। অতএব নিজের রুমে চলে গেল। শায়লা মির্জা ফিক করে হেসে দিলেন।
শায়লা, তুমিও না এমনটা কেন করো বলো তো ওর সাথে? তো ওর সাথে করব না তো কার সাথে করব? ছেলের ঘাড়ে পেটনি চড়বে আর আমি চড়তে দিব? মা, তুমিও না, তোমাকে নিয়েও আর পারা গেল না। দেখো না, রিঙ্কি না আবার তোমাদের দুজনকে কোনো ইঞ্জেকশন দিয়ে পৃথিবীর বাইরে পাঠিয়ে দেয়। ভুলে যেও না, ডাক্তারও। কথা শুনি সবাই একে অপরের দিকে তাকিয়ে হেসে দিল। আখির ফোনে কল আসলো গার্ড ফয়সালের। ম্যাম, ডক্টর আজই তো এসেছেন, তাকে কি ভিতরে আসতে দেব? অবশ্যই, ওনাকে পাঠিয়ে দিন। অল্প সময়ে কলিং বেল বেজে উঠলে আখি নিজেই এগিয়ে গেল দরজা খুলতে। দরজা খুলেই দেখতে পেল নিচে বেশ বড়সড় একটা কেক রাখা, যাতে লেখা শুভ জন্মদিন হিটলার। আখি পেছন মুড়ে দেয়ালে ঘড়িতে দেখতে পেল রাত ঠিক 12টা বাজে তখন। দরজার সামনে নিচে পুরো জায়গা জুড়ে হরেক রঙের বেলুন শোভা পেয়েছে। চোখ তুলে সামনে তাকিয়ে দেখল তার গার্ড সহিত হাজিত হাতে বেলুন নিয়ে দাঁড়িয়ে আছে। সবাই একসাথেই বলে উঠল, শুভ জন্মদিন ম্যাম। ওদের এমন অবস্থায় দেখে আখি হেসে দিল, সবাইকে ধন্যবাদ জানালো। এবার আখি হেসে কেকটা উঠিয়ে নিল। অতঃপর গার্ডেরা নিজেদের অবস্থানে চলে গেলে আদিত্যকে আখি ভেতরে আসতে বলল। আখি খুশি মনে বলল ও আদিত্যকে, ধন্যবাদ ডক্টর সাহেব। সরি। কেন? দিনে এইভাবে তোমার সাথে কথা বলা হয়তো ঠিক হয়নি। সেটা তো ওভাবে কথা বলার আগে ভাবা উচিত ছিল আপনার। এখন আর মাফ চেয়ে কী লাভ? কেন এসছেন আপনি? চলে যান, আমার আপনাকে দেখতেই মন চাইছে না। আখি, এসব কি বলছো তুমি? আসলেই আমি দুঃখিত। তো আমি কি করব আপনার দুঃখিত দিয়ে? মাথায় দিব না পায়ে পড়ব? যত সব। আখির কথা শুনে আদিত্য অসহায়ের মতো তাকিয়ে রইল। আদিত্যের দিকে বেশ খানিক সময় রূঢ় দৃষ্টিতে তাকিয়ে ঠিক করে হেসে উঠে বলল, আপনি সেই আস্ত ঢ্যাঁড়সেই রয়ে গেছেন, একটুও বদলাননি। এমন একটু আধটু কথার জন্য কেউ সরি বলতে আসে? এক সময় তো সরির বলতে চাইতেন না, সে কি দম্ভ! আর আজকে এক ক্ষমা না পাওয়ার বদলে কেমন নিরামিষ চেহারা উপস্থাপন করলেন আপনি মুহূর্তেই। আখি তো হাসতে হাসতে নেই। আদিত্য বলকি বিলীন হলো তার হাসি মাখা মুখের মায়া। কতদিন পর সেই মুক্তছড়া হাসি দেখার সৌভাগ্য হলো তার। আদৃশ রিয়াদের জানাজা পড়েই চলে এসেছিল বাড়িতে। প্রিয় বন্ধুর মৃত্যুতে আজ অনেক জল ঝরিয়েছে চোখের, মাথাটা অনেক ধরেছে, তাই চোখ বন্ধ করে শুয়ে আছে চিত হয়ে। মাথায় ঘুরছে তখন আদিত্যের বলা আকিকে নিয়ে কথাগুলো। মনে জন্মেছে অসীম ভয়। আকিকে যদি আদিত্য আবার চিনি নেই, তবে সে কি করবে এবার? হঠাৎ নিচ থেকে হৃদিকার কান্নার শব্দ শুনে তাড়াহুড়ায় বেরিয়ে এলো আদৃশ। এসে দেখল হৃদিকা নিজের চুল তার মায়ের হাত থেকে ছাড়ানোর চেষ্টা করছে। দৃশ্যটা সহ্য করতে না পেরে আদৃশ হুঙ্কার দিয়ে বলল, মা, এসব কি করছো? ওকে ছাড়ো। আদৃশ এগিয়ে গিয়ে তাকে ছাড়াবে, তার আগেই হৃদিকা নিজেকে ছাড়িয়ে নিল। আদৃশ এবার গর্জে বলল, তোমার সাহস হলো কি করে মা হৃদিকার চুলে হাত দেওয়ার? বাবা, ও অভিনয় করছে। ও নিজে থেকে আমার হাত দিয়ে এমনভাবে ধরেছিল যে মনে হয়েছে আমি ধরেছি। মিথ্যে বলো না মা। হৃদিকা, বলো কি হয়েছে? কিছু হয়নি, তুমি যাও। হৃদিকা, বলো। তুমি না বললেও আমি জেনে যাওয়ার জন্য রাস্তা বের করে নেব। তাই বলো জলদি, কি হয়েছে এখানে? লুকানোর আর কোনো রাস্তা নেই এমন ভাব নিয়ে হৃদিকা বললে ফেলল, আসলে আজকে আদিল ভাইয়া যখন বাইরে যাচ্ছিলেন তখন কিছু টাকা দিয়ে আমি আমার প্রয়োজনে কিছু জিনিস আনতে বলেছিলাম। ভাইয়া সববার বলা জিনিস আনলেও আমারগুলো আনলেন না। আর যখন জিজ্ঞেস করলাম কেন আনলেন না, তখন বললেন উনি আমার চাকর না, আমার বলা জিনিসগুলো আমার কথা মতো নিয়ে আসবেন। আমি তখন বললাম, আমি আপনাকে চাকর ভাববো কেন? ছোট বোন হিসেবে অধিকার মনে করে বলেছি। এমনটা ভাববেন জানলে আমি ওনাকে কখনো নিজের জিনিসগুলো আনতে বলতাম না। কথাগুলো শুনে এসেই মা আমার চুলমুঠো ধরে ধরলেন। আমি নাকি মুখে মুখে তর্ক করি, ফকিন্নির মেয়ে হয়ে বড় বড় কথা বলি। হৃদিকা সবকিছু মিথ্যে বলছে আদৃশ, ওর কথায় আসিস না। খবরদার ভাইয়া, আর একটা কথা বলেছো তো আমি ভুলে যাব তুমি আমার বড় ভাই হও। তোমাদের সায় দিয়ে আমি মাথায় তুলেছি। তোমরা কি ভেবেছ
তোমরা যা তা করবে আর আমি মেনে নেব? না ভাইয়া, ভুলে যেও না, তোমরা সবাই আমার টাকায় খেয়ে পড়ে আছো, তাই আমার স্ত্রীর সাথে এরপর ব্যবহারটা ঠিক করে করবে আশা করছি। নয়তো নয়তো তোমাদের সাথে সব সম্পর্ক ত্যাগ করতে বাধ্য হব আমি। কখনো এমনটা ভাবিনি যে তোমাদের সাথে এরকম করে কথা বলতে হবে, কিন্তু কিন্তু তোমরা আমাকে বাধ্য করলে। হৃদিকা, আজ থেকে তোমার যা চাই তুমি আমাকে বলবে, নয়তো কাজের লোক দিয়ে আনিয়ে নেব। উপরে খেয়ে পড়ে এদের গায়ের চামড়া মোটা হয়ে গেছে, তাই মনুষ্যত্ব গুলিয়ে খেয়েছে। চলো এবার কক্ষে যাই। আদৃশ ঋতিকাকে নিয়ে চলে গেল। তিনজনা অশ্রুসিক্ত চোখ তাকিয়ে রইল তাদের দিকে। আখি কেকটা টেবিলে রাখবে, কিন্তু তার আখি হাত থেকে ভুলবশত কেকটা ফ্লোরে পড়ে গেল। আখি জিহ্বায় কামড় দিয়ে হাদিতের দিকে তাকালো, অতঃপর অসহায়ের মতো মুখ বানিয়ে বলল, সরি ডক্টর সাহেব। হাদিতও গোমড়ো মুখ করে বলল, তুমি একটুও বদলাওনি, মিস প্যারা ছেলে আর প্যারাই আছো। আখি এবার চট করে একটা বড় হাসি মুখে টাঙিয়ে বলল, আমি আপনার জন্য মিস প্যারা থাকবো সারা জীবন, দেখে নেবেন আপনি। এবার প্যাচের মতো মুখ করে না থেকে চলুন কেক বানাই। আখি আদিতের হাত ধরে কিচেনের দিকে টেনে নিয়ে যেতে শুরু করলো। আদিত 6 বছর পূর্বে আখির সাথে কাটানো সেই মুহূর্তগুলোতে চলে গেছে এক পলকেই। ক্ষণগুলো তো এমনই ছিল। আজ আখির জন্মদিন। আজকের দিনে কত রকমভাবে আখিকে জন্মদিনে শুভেচ্ছা জানাতো আদৃশ, কতভাবেই উদযাপন করত। আর আজকের এই দিনই সে আখির বিরহ দহনে ফুটছে। ইচ্ছে করছে তার উড়ে চলে যেতে আখির কাছে। পাশে শুয়ে আছে ঋতিকা, অসম্ভব সুন্দরী এক রমণী, কিন্তু আজ তার এত পাশে থেকেও তার প্রতি তেমন কোনো টান অনুভব করছে না, যেমনটা আখির পাশে থাকলে করতো আদৃশ প্রতিনিয়ত। কি করবে আদৃশ? সব কিছুই তো অসহ্য লাগছে তার। আখি কেক বানাচ্ছে আর আদি তো ধ্যান ধরে দেখে যাচ্ছে তাকে। হঠাৎ আখি বেশ খানিক চকলেট আঙুল দিয়ে হাদিতের নাকে মেখে দিল, তারপর হেসে বলল, এই যে চোখ কানওয়ালা, এভাবে কারোর দিকে হা করে তাকিয়ে থাকা ঠিক না। ঠিক সময়ে বিয়ে হয়ে গেলে দোষটা চলে যেত আপনার। এই যে তুমি আমার চরিত্রে কি দোষ দেখেছো? বারে, আমি চরিত্রে দোষ কখন বললাম? কথায় আছে না, চোরের মনে পুলিশ পুলিশ। তুমি কিন্তু আমায় আবার কথা জালে ফাঁসাচ্ছ। কেউ ফেসে গেলে আমি কি করব? হয়েছে হয়েছে, এখন আর নিরামিষ চেহারাটাকে আর নিরামিষ বানাতে হবে না। কেকটা হোক, তত সময় আমরা ছাদ থেকে ঘুরে আসি, মনে হয় বৃষ্টি আসবে। আখি আদিতে হাত টেনে নিয়ে এবার ছাদের দিকে হাঁটা ধরল। মুষলধারে বৃষ্টি নেমেছে। হনহনিয়ে বহমান হাওয়া যেন শীতের আগমনী বানিয়ে দিয়ে যাচ্ছে। শীতল পরিবেশে উষ্ণতার ছোঁয়া পেতে দুই নরনারী যেন একে অপরকে বেছে নিল প্রেমময় আশ্রয় হিসেবে। অঙ্গাঙ্গি হয়ে দুজন দাঁড়িয়ে আছে, উপচে পড়ছে দুজনের গরম নিঃশ্বাস একে অপরের উপর। এতটা কাছে এসে আর যে দূরে যাওয়ার মনোভাব গড়ে তুলতে সক্ষম হচ্ছে না। আজ যেন সব কিছুই তাদের মধুর মিলনের হাস রেখে বসে আছে। আজ পরিবেশটাও যেন তাদের মনের তালে তাল মিলিয়ে দুলে উঠছে। আর কি চাই তুই প্রেমিক হৃদয়ের? ভালোবাসার অতলে তলানোর জন্য। তাই আর দেরি করতে চাইল না সে। প্রেম পিয়াসু দুটি মন অধরে অধর জমিয়ে দিল আখি আদৃত নামক যুবক ও রমণী। সাথে সাথে হক চুকিয়ে ঘুম থেকে উঠল আদৃশ। খারাপ স্বপ্ন দেখেছে সে। আখি আদৃত কিস করছিল, মুহূর্তটা চোখের সামনে থেকে সরছেই না। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল তার তখন। স্বপ্নে যাদের একসাথে দেখতে পারছে না, সত্যতে তাদের এভাবে দেখার কথা তো ভাবতেও পেরে ওঠে না। ফাঁস ফিরে তাকালো এবার হৃদিকার দিকে। অগোছালো হয়ে শুয়ে আছে সে। শরীরের বিভিন্ন জায়গা উন্মুক্ত, কিন্তু আদেশের আজ যেন কোনো মোহ নেই তার প্রতি। হাকিকে হারানোর ভয় বুকে যেন কামড় দিয়ে বসেছে। দেখতে দেখতে বৃষ্টি নেমেছে। মনের আনন্দে বৃষ্টিতে ভিজছে আখি। আদিত ওকে বারবার ভেতরে চলে আসতে বলছে, তবে কেই শুনে কার কথা। হ্যাঁ আখি, ভেতরে আসো, জ্বর আসবে। পারলে এসে নিয়ে যান দাদুমশাই। তুমি এভাবে আসবে না তো? না। দাঁড়াও, আসছি। অতঃপর আদিত্য এগিয়ে গিয়ে আখিকে টেনে ভেতরে আনতে গেলে আখি ওকে উল্টো জব্দ করে বসল।
হাত তো একদিকে তাকে টানলে আঁখি অপরদিকে তাকে টানতে লাগলো। টানাটানিতে দুজনই ছাদে পড়ে গেল। আঁখি খিলখিল করে হেসে উঠল, বলল, আপনি আগেও আমার সাথে পেরে ওঠেননি আর এখনও পারবেন না, কথাটা মানতেই হবে। তোমার সাথে তো আমার দাদাও পেরে উঠবেন না। আঁখি এবার হেসে আদিত্যকে টেনে তুলল। অতঃপর নিজের মতো ভিজতে লাগলো। আদিত্য শুধু তার দিকে বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলতে লাগলো, তুমি মোটেও বদলাওনি আখি। আমাদের মধ্যকার সম্পর্ক বদলে গেলেও তুমি আমার সেই আখি রয়ে গেছো, যার সাথে কিছু সময় পার করলে যে কেউ তার প্রেমে পড়বে, সেই রমণীকে নিজের করে পেয়েও কিভাবে হাতছাড়া করলো আদ্রিস। একেই বলে হয়তোবা কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। পৌষ মাসটা আমার কপালে অবশেষে জুটলো, যা আমি আর কখনো হারাবো না। সর্বনাশটা না হয় আদৃশেরই থাকলো। তোমাকে এবার নিজের করে নেওয়ার সকল পন্থাই অবলম্বন করব আমি আখি। তুমি যে শুধুই আমার। অনেকক্ষণ বৃষ্টিতে ভিজে দুজন ঘরে চলে আসলো। তবে আদিত্য কি পড়বে? বাড়িতে কোনো ছেলে মানুষের কাপড় তো নেই। ভিজে বেড়ালের মতো আদিত্য সামনে দাঁড়িয়ে আছে। আখি নখ কামড়ে ভেবে যাচ্ছে কি পড়াবে আদিত্যকে। হঠাৎ মনে পড়লো তার কাজের লোক রহমতের কথা। ঘরে দুজন কাজের লোক, রহমত আর আরেকটা কাজের মেয়ে কাজ করে। রহমত মিয়াকে জিজ্ঞেস করলো এবার আঁখি, রহমত চাচা, আপনার কাপড় আছে তো? মা, তৈলে শার্ট থাকলেও পেন নাই, আমি তো লুঙ্গি পরি। কথাটা শুনেই আঁখি দাঁত কিলিয়ে এবার আদিত্যর দিকে তাকালো। আদিত্য ভালো করেই চিনে আঁখিকে, তাই ঝটপট বলে উঠলো, একদম না, আমি ভিজে কাপড়ে থাকবো, সমস্যা নেই, বাড়ি গিয়ে চেঞ্জ করব। তাছাড়া আমি লুঙ্গিও পরি না। জীবনে পড়েননি, আজকে পরে নেবেন, সমস্যা কই? রহমত চাচা থাকতে আপনি কষ্ট করবেন কেন? চাচা, আপনার একটা লুঙ্গি শার্ট সহিত নিয়ে আসুন তো। কথাটা বলে আঁখি মুখ চেপে হাসতে লাগলো। আজ 3 বছর আঁখির জন্মদিন নামক এই দিনটায় বিষাদ ছেয়ে থাকে খান মেনশনে। জন্মদিনে কত হই হুল্লোড় করে বেড়াতো আঁখি পুরো খান মেনশনে। সবার কাছেই তার হরেক ধরনের আবদার থাকতো। দুষ্টুমি ফাজলামতে মশগুল রাখতো সবাইকে সারাদিন। এই ঘরের মানুষ থেকে জড়বস্তু কীটপতঙ্গ অবধি যেন প্রায় আঁখির শোকে শোকায়িত হয়ে থাকে। বাড়িটা যেন প্রাণহীন আজ 3 বছর ধরে আঁখি ব্যতীত। আশরাফ খান মেয়ের এই জন্মবার্ষিকীতেও না খেয়ে ঘুমিয়ে পড়ার চেষ্টায় মগ্ন হয়ে আছেন। প্রতি বছর জন্মদিনে যে মেয়ে বাবার হাতে খাবার আবদার করে বসত, যে বাবার গলা দিয়ে এমন দিনে খাবার কি করে নামবে। মা মিসেস তাহমিনা খানও নীরবে কান্না করছেন। আহিলও না খেয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের চাঁদের পানে তাকিয়ে আছে এক ধ্যানে। তখন কাঁধে হাত রাখল তার প্রিয়তমা স্ত্রী মাইশা। 8 মাসের অন্তঃসত্ত্বা সে। কি হলো, ঘুমোবে না? কি, তুমি এখনো ঘুমাওনি? তুমি না ঘুমোলে কি করে ঘুমোবো? ঘুম আসছে না লক্ষ্মীটি, তুমি ঘুমিয়ে পড়ো। তোমার এভাবে বেশি রাত জাগা ঠিক না। একটা আবদার করবো, রাখবে? বলো। বলো কি চাই তোমার? আখিকে ফিরিয়ে নিয়ে আসো। তা কখনো সম্ভব না। কেন সম্ভব না? ও আমাদের নিজের ইচ্ছেতে ছেড়ে চলে গেছে। আর তোমরাও তো ওকে যেতে দিয়েছো, কখনো আটকাতে চেয়েছো ওকে? কেন আটকাবো? ওর কাছে তো আমাদের থেকে ওই আদৃশ তখন বড় ছিল। আজ তার মাসুল কীভাবে তাকে দিতে হয়েছে দেখেছো? ও তো ছোট মানুষ, ভুল করে গেছে। তোমরা কি পারতে না ওকে ক্ষমা করে মেনে নিতে? আমরাও তো ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি গরিব ছিলাম বলে বাবা তো প্রথমে আমাদের বিষয়ে মানছিলেন না। তখন আখি আমাদের সাহায্য করেছিল, আমাদের হয়ে বাবাকে বুঝিয়েছিল। আর ওর সময় তুমি কি করলে বলো? ওকে ওর ভালোবাসার মানুষটাকে ছেড়ে দিতে বললে। ছেড়ে দিতে বলেছি কারণ আদৃশ ওর জন্য ঠিক ছিল না। তোমার জন্য ঠিক ছিল না, কিন্তু ওর জন্য তো ছিল। চাইলেই কি কেউ কারোর প্রতি তার ভালোবাসার অনুভূতি মুহূর্তেই মেরে ফেলতে পারে আহিল? আর যেখানে কথা রইল আদৃশের বিশ্বাসঘাতকতার, সেখানে একটাই কারণ, হয়তো আল্লাহ আখির কপালে আদৃশকে লিখেননি, তাই কারণবশত সে তার জীবন থেকে সরে গেছে। কোনো নিশ্চয়তা ছিল কি? তোমাদের পছন্দ অনুযায়ী আখি বিয়ে করে নিলে তার সাথে এমনটা ঘটতো না? এসব ভাগ্যের ব্যাপার আহিল।
এসব এত যুক্তি খাটালে তো হবে না। তাও আঁখি এখন নিজে ভুল বুঝতে পারছে। এখন না হয় তোমাদের ওকে ক্ষমা করে দেওয়া উচিত। এমনটা করে যেমন তোমরা কেউ ভালো নেই, তেমন হয়তো আঁখিও ছটফট করে আমাদের জন্য। রহমত চাচা লুঙ্গি আর শার্ট পরে দ্বিধাদ্বন্দ্বের সহিত হাঁকির কক্ষ থেকে বেরোলো আদিত। ঘরে উপস্থিত সবাই অধীর আগ্রহ নিয়ে তাকিয়েছিল তখন আখির কক্ষের পানে। আদিত্য এবার বেরিয়ে এলে রহমত আর মরিয়ম একে অপরের দিকে তাকিয়ে মুখ টিপে হাসতে লাগলেন। আখি কোনো মতে তার হাসি দমিয়ে রাখলো, কিন্তু পেরে উঠল না। আর আদিত্যর সামনে এসে দাঁড়াতেই হাঁকি হু হা করে হেসে দিল। নট ফেয়ার রাখি, এখানে হাসার কি হলো? লুঙ্গি তো পরেছি। লুঙ্গিই তো পেরেছেন, সেটাই তো হাসির জিনিস। আপনাকে রহমত চাচার বড় ভাই দেখাচ্ছে। আখি হাসতে হাসতে শেষ, হেসেই যাচ্ছে। আখির হাসি দেখে আদিত্যও হেসে দিল অবশেষে। আদিত্যের হাসিতে আখি হাসি কিছুটা দমানোর চেষ্টা করে বলল, এভাবে হাসেন না কেন সব সময়? হাসলে আপনাকে সত্যি অনেক ভালো লাগে। আর হাসতে কিন্তু টাকা লাগে না, বুঝলেন ডাক্তার সাহেব? হাসানোর জন্য তোমার মতো কেউ নেই আখি। আদিত্যের হঠাৎ বলে ওঠা কথাটা হাকিকে বেশ অস্বাভাবিকতায় ফেলে দিল। হাসি থামিয়ে এবার স্বাভাবিক থাকার চেষ্টা করে বলল, আচ্ছা এসব ছাড়ুন আর চলুন, কেক রেডি, এবার কেটে নেওয়া যাক। অতঃপর সবাই মিলে কেক কাটলো। গার্ডদেরও আনিয়ে নিল আখি। কেক কাটার পরে সবাই ছবি উঠালো। আদিত্য লুঙ্গি আর শার্ট পরে ছবি উঠাতে না চাইলেও আখি জোর করেই কয়েকটা ছবি তুলে নিল। তারপর জোরে জোরে হাসলো কিছুক্ষণ। ছেলেকে ঘুম পাড়িয়ে বিছানার এক প্রান্তে বসে চোখের জল ফেলছে শুভ্রতা। স্ত্রীকে সান্ত্বনা দেওয়ার মতো ক্ষমতাও হাদিলের নেই, তবুও তার পাশে গিয়ে বসলো। তার কাঁধে হাত রেখে বলল, তুমি চিন্তা করো না, তুমি দেখো আমি কিছু না কিছু একটা করব। আমাদের এভাবে আর আদেশের উপরে বোঝা হয়ে থাকতে হবে না। শুভ্রতা ঝটকা দিয়ে আদিলের হাত ছাড়িয়ে নিল। কর্কশ কণ্ঠে বলল, এবার আর কখন কখন করবে তুমি কিছু? আমি আর আমার ছেলে বুড়ো হয়ে গেলে, মানুষের দাসত্ব করে জীবন কাটিয়ে দিলে, তখন প্রথমে ভেবেছিলাম তোমাকে পেয়ে হয়তো আমি সৌভাগ্যবতী হয়েছি, কিন্তু না, আমার দুর্ভাগ্য ছিল যে তোমাকে ভালোবেসেছিলাম। লেখাপড়া করনি কখনো, গুন্ডাদের মতো টই টই করে ঘুরে বেরিয়েছো এখানে সেখানে। দায়িত্ববোধ কখনো ছিল তোমার মধ্যে? এক আমি ভালোবাসি বলেছিলাম বলে হয়তো তোমার কপালে বোঝ উঠেছে, নইলে তাও জুটতো না। তোমার অযোগ্যতা তো সবাই বুঝে গিয়েছিল, তাই বাবা সম্পত্তির প্রায় সকল অংশেই আদৃশের নামে লিখে দিয়েছেন। আর তোমাকে দিয়েছেন জঙ্গল এলাকায় এমন এক জমি যা কখনো কেউ কিনবে কিনা সন্দেহ আছে। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, নইলে তোমার মতো বেকার আর বোঝার সংসার কখনো করতাম না। কখনো আর এভাবে অপমান অবহেলা সহ্য করতে হতো না আমার। কথাগুলো বলেই শুভ্রতা ফ্লোরে বসে পড়ে কাঁদতে লাগলো। হাদিলের চোখ টপকে বেরিয়ে এলেও অসহায়ত্বের জল। সারা পৃথিবী ওর বিরুদ্ধে চলে গেলেও শুভ্রতা কখনো তার সঙ্গ ছাড়েনি। তার সক্ষমতা হয়ে থেকেছে সে সর্বক্ষণ। কোনোদিনও তার বিপক্ষেই যায়নি শুভ্রতা। জোর গলায় কখনো কথা বলেনি তার সাথে। হাদিলের মনের বল হিসেবে পাশে থেকেছে শুভ্রতা। ভালোবেসে সে বিয়ে করেছিল তাকে। গরিবের মেয়ে, তাই বেকার হলেও বাবার সম্পত্তি দেখে শুভ্রতার বাবা মা নির্দ্বিধায় মেয়ে তুলে দিয়েছিলেন আদিলের হাতে। বড়লোকের বড় ছেলে ছিল আদিল। মা বাবার অতি আদরে বিগড়ে গিয়েছিল। পড়ালেখা একদমই করতো না। সারাদিন মাস্তানি রকবাজি করে বেড়ানো তার স্বভাব ছিল। টেনে টুনি এসএসসি পাশ করার পর আর পড়েনি। বিভিন্ন খারাপ অভ্যেস ছিল তার, কিন্তু শুভ্রতা আসার পর পরিবর্তন আসে আদিলের জীবনে। জীবনে সঠিক দিশা পায় আদিল। খারাপ সঙ্গ ও নেশা ত্যাগ করার সাথে সাথে তার মধ্যে দায়িত্বজ্ঞানটাও চলে আসলো। তবে যে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। চাইলেও আর বাকি পড়ালেখা এখন আর করতে পারবে না আদিল। কোনো চাকরি হলেও অজ্ঞতার কারণে সেটা টিকে না বেশি দিন। টেনে টুনি এসএসসি পাশ করে গেলেও শিক্ষার যথেষ্ট জ্ঞান সে আয়ত্ত করতে পারেনি। তাছাড়াও মূর্খতার কারণবশত বংশের নাম ডোবাবে ভেবেই তার বাবা দাদাও সম্পত্তির বেশিরভাগ অংশ করে দিয়েছেন আদৃশের নামে। আদৃশই একমাত্র আদিলের সংসারের চাবিকাঠি।
ভরসার নাম হিসেবে শুভ্রতার ছোঁয়া থাকায় এতে আফসোস কখনো হয়নি আদিলের। কিন্তু আজ যেন লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তার। আজ যদি ঠিকমতো পড়ালেখা করতো বা অন্য কাজে মন দিত, তবে স্ত্রী সন্তান নিয়ে এমন অনিশ্চিত জীবনযাপন করতে হতো না তার। আফসোসের সাথে তিক্ত অভিমান নিয়ে চলে গেল আদিল কোথাও বেরিয়ে। আদিতের কাপড় এখনো শুকোয়নি। ভিজে কাপড় পরে আদিত বাড়ি যাওয়ার মন বানিয়ে নিলে আখি বাধা দিল। দেখুন রাত 2টা বাজে, এদিকে আপনার কাপড় এখনো পুরো ভিজে রয়েছে। তাই আপনি আজকে এখানে থেকে যান, কাল সকালে না হয় চলে যাবেন। না খেয়ে আমি চলে যাই। আরে শুধু শুধু জেদ করবেন না তো, আপনাকে জেদ করা মানায় না, ফালতু জেদ করেন আপনি। গেস্ট রুম আমি রেডি করিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে শুয়ে পড়ুন। কিন্তু কোনো কিন্তু না, চুপচাপ এখানেই থাকুন। তার লুঙ্গিতে আপনাকে কিন্তু দারুণ লাগছে। মস্করা করে কথাটা বলে হেসে হেসে চলে গেল আখি। আদিতের মনে ভালো লাগার অনুভূতি আরেক দফা খেলিয়ে গেল। আদিত্য জানে আখি সে ব্যতীত অন্য কোনো ছেলের সাথে কোনো দিনও এতটা ফ্রি হয়ে কথা বলেনি বা বলেও না। ছেলেদের থেকে দূরেই থাকে আখি। আদিত্য এই প্রথম কোনো ছেলে ছিল যার সাথে নিজের পরিবার ব্যতীত এত সহজে মানিয়ে নিত আখি। আদিত্যের সাথে মনের সকল কথা ভাগ করে নেওয়া, তাকে বিরক্ত করা, তার সাথে ঝগড়া করা, সব কিছুই জীবনের এক অবিচ্ছেদ্য অংশ ছিল আখির। আর আখির আজকের আচরণে আদিত্য বুঝতে সক্ষম হলেও আখি এখনও আদিত্যের সে অবস্থান থেকে তাকে সরাতে সক্ষম হয়নি। ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গেল ঋতিকা। হঠাৎ ব্রাশ করতে গিয়ে একদিকের এক আক্কেল দাঁতে ব্যথা অনুভব করতে পারল। ব্রাশ বের করে তাতে অনেক রক্তও লেগে থাকতে দেখতে পেলেই সাথে সাথেই কুলি করল। অনেক রক্ত বেরোলো সে দাঁত দিয়ে খুলির সাথে। এদিকে এবার দাঁতে হাত লাগিয়ে বুঝতে পারল দাঁতটা নড়ছে, যাতে ঘাবড়ে উঠল তার মন। এই বয়সে তার দাঁত নড়বে কেন? গতকাল আচমকা এত চুল আসলো, এদিকে শরীরটাও কেমন যেন দুর্বল লাগছে আজকাল। বিষয়টা কি আদৃশকে তার জানানো দরকার? না, এদিকে এসব কথা বর্তমানে আদৃশকে জানাবে না। সে নিজেই ডাক্তারের কাছে যাবে ভেবে নিয়েছে। সারাটা রাত্রি বিনিদ্র গেল সুব্রতা। রাগের মাথায় আদিলকে এত সব কথা শুনিয়ে গিয়েছিল সে। আদিল চলে যাওয়ার অনেকক্ষণ পর সে তার কৃতকর্মের জন্য আফসোস করতে শুরু করলো। সারা রাত বাড়ি ফিরেনি আদিল। ফোনও অফ আসলো তার, যা পেরেশান করে তুলল সুব্রতার মন। আদিলকে যে বড্ড ভালোবাসে সে, সব জেনেই তো আদিলকে মেনে নিয়েছিল সে। তবে আজ কিভাবে এমনটা করে যেতে পারল? কিভাবে মাফ করবে নিজেকে সুব্রতা? সাত সকালে ঘুম থেকে উঠে পড়ল আদিত্য। কাপড়গুলো শুকিয়ে গেলে পরে নিল এবার। সকালের শুরুটা আখির হাসি মাখা মুখ দেখেই করতে চাইল, তাই ফ্রেশ হয়ে আগে তাকেই খুঁজতে শুরু করলো। কিন্তু কোথায় সে? হাট তো কোনো খোঁজ নেই। আখিকে খুঁজতে খুঁজতে বাগানের দিকে গেল আদিত্য। বাগানের দোলনাতে বসে রাতে ওঠা ছবিগুলো দেখছিল আখি। হাদিতে লুঙ্গি পরনের ছবি দেখে এখনও অনেক হাসি পেল আখির। অল্পতেই মনে পড়ল আখির সে বিষাদময় দিনগুলোর কথা, যেদিন আদিত্য নামক ভালোবাসার মানুষটাকে সে ডক্টর সানিয়ার সাথে দেখেছিল। বুকের ক্ষতের পরিমাণ সেদিন সয়ে যাওয়ার সীমারেখায় ছিল না। কিশোরী মন সেদিন পাগলের মতো কেঁদেছিল। আদিত্য যখন দেশ ছেড়ে চলে যাচ্ছিল সেদিন মরে যেতে মন চাইছিল আখির। আদিত্যের ছবি বুকে নিয়ে কত দিন আর কত রাত সে কেঁদে অতিবাহিত করেছে তা শুধু আখিই জানে। একসময় যে সে অসুস্থ হয়ে পড়েছিল, পীড়া সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টায় কলেজের ছাদ থেকে লাফ দিতে গিয়েছিল। কত কঠিন ছিল সে দিনগুলো। তবে কার জন্য এসব করে গেল আখি? যার সুখের জন্য এমনটা করলেও সেই তো আজ সুখী নয়। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলো আখি। হালকা ফোঁটা ফোঁটা বৃষ্টি ঝরতে শুরু হয়েছে হঠাৎ করে। আখির মনে পড়ল একটা গান। প্রায় দিনই আদিত্যের স্মৃতিতে গানটা গাইতো আখি। তার দেওয়া বিষাদময় অনুভূতি গানে ফুটিয়ে তুলত। আজও গানটা হঠাৎ গাইতেই মন চাইল তার, তাই গাইতে শুরু করলো। ওগো বৃষ্টি আমার চোখের পাতা, ছুঁয়ো না আমার এত সাধের কান্নার দাগ, ধুয়ো না।
পাশে কারো উপস্থিতি টের পেয়ে গান বন্ধ করে পিছনে তাকালো আখি। আদিত্যকে দাঁড়িয়ে থাকতে দেখে বেশ হকচকিয়ে গেল। আদিত্য বলল, বন্ধ করলে কেন আখি? গাও না। তোমার সুর যে আগের থেকেও আরও মধুময় হয়ে দাঁড়িয়েছে, শুনতে বড্ড মন চাইছে। শোনাবে না? কেন? কখনো তো এ সুর অসহ্য লাগতো আপনার। এমনও হতে পারে তখন ভালো লাগাকে অসহ্য লাগা মনে করেছি। ভালো লাগুক আর বিরক্ত, এটাই সত্য যে সেই 6 বছর পূর্বে আর ফিরে যাওয়া সম্ভব না। স্বাভাবিকভাবে আখির বলে যাওয়া উক্ত কথা কতটা যন্ত্রণাদায়ক আদিত্যের প্রেমিক হৃদয়ের জন্য তা শুধু সেই জানে। দুপুর ঠিক 12টার দিকে কক্ষে প্রবেশ করলো আদিল। কক্ষের এক কোণে বসে কান্না করছিল শুভ্রতা। হঠাৎ কক্ষে আদিলকে দেখতে পেয়ে ছুটে গিয়েই তার পায়ে লেপ্টে পড়ল। কান্নায় ফুপিয়ে ওঠার স্বরে অসহায়ের মতো বলতে শুরু করলো, আমায় ক্ষমা করে দাও গো তুমি। আমি তোমাকে অনেক ভালোবাসি। তুমি বিহনে আমি বাঁচব না। আমার চাই না কোনো টাকা পয়সা, তোমার কোনো চাকরি। আমার শুধু তুমি হলেই চলবে। তোমার বদলে আমি সব অপমান অবহেলা মুখ বুজে সহ্য করে নিব। শুধু তুমি আমায় ছেড়ে যেও না। আমি রাগের মাথায় কি না কি বলে গেছি। তুমি আমায় মারো, গালিগালাজ করো, কিন্তু আমাকে ছেড়ে যেও না। আদিল এবার শুভ্রতাকে পা থেকে টেনে তুলে বুকে চড়িয়ে নিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, পাগলি বউ আমার, এভাবে কেউ কাঁদে? অধিকার খাটিয়ে তুমি না রাখলে কে রাখবে আমার উপর? কীভাবে ভাবলে তোমাকে ছেড়ে আমি চলে যাব? জীবনে অনেক ভুল করেছি আর না, আমি অনেক জায়গায় কথা বলে এসেছি। সপ্তাহখানেকের মধ্যে কোথাও না কোথাও একটা চাকরি বা কাজ হবেই। তখন তুমি, রিহান আর মা সবাইকে নিয়ে আমি আলাদা কোথাও চলে যাব। আর দেখে নিও, তোমাদের সবার দায়িত্ব পালনে আমি সক্ষম হয়ে দেখাবো। দেখতে দেখতে কেটে গেল বেশ কিছুদিন। ভালোই যাচ্ছে আখির দিনগুলো। আজ আবারও রাতে রাইড করার ইচ্ছে জাগলো মনে, তাই বাইক নিয়ে বেরোলো। খান মেনশনের বাহির থেকে বাড়িটা দেখে আসলো সে। রাত প্রায় 11টা। বাড়ির রাস্তা দিয়ে বাইক নিয়ে ঢুকছিল আখি, কিন্তু হঠাৎ বাইকের চাকায় কিছু লেগে বাইক নিয়ন্ত্রণ হারায় আখি। যথেষ্ট দক্ষ থাকায় পড়ে যাওয়া থেকেই নিজেকে বাঁচিয়ে নেয়। বাইক একপাশে রেখে রাস্তার দিকে তাকিয়ে আখি দেখতে পায় কিছু কিল পড়ে আছে। বুঝতে পারে অনেক কিছুই। বিচক্ষণতা নিয়ে চোখ ঘোরালো এবার। তার ষষ্ঠ ইন্দ্রিয় তাকে কিছু ইঙ্গিত দিয়ে দিলে পেছন থেকে মাথায় কিছুর বাড়ি পড়ার আগেই বরসে লাঠিটা পাকড়াও করে আখি লাঠি ধরেই পেছনের জনকে ঘুরিয়ে সামনে এনে হ্যাঁ ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেয়। দেখতে পায় হুডিওয়ালা মাস্ক পরিহিত কাউকে। হুডিওয়ালা অজ্ঞাত সেজন উঠেই আখির উপর আবার আক্রমণ করতে আসলেও হাত থাকা ছুরি দিয়ে। ছুরিঘাত করার আগে আখি তার হাত ধরে একটা মোচড় দিল, যাতে ব্যথায় কুকড়ে উঠে ছুরিটা ছেড়ে দিল সে। আখি তাকে বেশ জোরালো কয়েকটা ঘুষি আর লাথি দিল। অজ্ঞাত জন আখির গায়ে একটাও আঁচড় দিয়ে উঠতে সক্ষম হলো না, বরং আখির সাথে পেরে না উঠে মুখ থুবড়ে মাটিতে পড়ল। এবার হাতের পাশে লাঠি পেয়ে আবারও আখির উপর আক্রমণ করতে গেলে আখি লাঠিটাও ধরে নেয়। তারপর সেই লাঠি কেড়ে নিয়ে তার পিঠ বরাবর প্রহার করলে আবারও মুখ থুবড়ে পড়ে গেল সে। আখি এগিয়ে গিয়েই তার মাথা মাটির সাথেই চেপে ধরে, অপর হাতে তার এক হাত পেছন দিকে দিয়ে মুড়ে ধরে। এবার কর্কশ গলায় বলল, কে তুই? আমার সাথে কেন লাগতে এসছিস? লাগতে আসবি ভালো কথা, ক্ষমতা দেখে তো আসবি, শুধু শুধু মার খেলি। এবার বল, কে তুই? আমাকে কেন মারতে এসছিস? কিছুই বলল না সেজন। অজ্ঞাত ব্যক্তির হুড়িটা অনেক আগেই মাথা থেকে সরে গেছে, চুল খোপা করা, যাতে কাঠি লাগানো। আখি এবার তার চুল বেশ জোরেই মুট করে ধরল। বল কে তুই, নইলে এখনই সব চুল ছিঁড়ে ফেলবো। এত মারবো যে নিজেকে নিজেই ভুলে যাবি। বল কে তুই, কে? বল। বলবি না তো ঠিক আছে, এখনই তোর মুখোশ খুলে দেখছি তুই কোন ক্ষেতের মূলা। আখি তাকে নিজের দিকে ফিরিয়ে এবার তার মুখোশ খোলার চেষ্টা করলো। সে তাকে ধাক্কা দিয়ে উঠে পালাতে শুরু করে। আখিও বেশ গতিতে তাকে ধাওয়া করলো। আখির সাথে দৌড়ে পেরে ওঠারও ক্ষমতা সেজন খুলিয়ে উঠতে পারছে না। আখি তার অনেক পাশে এসে তাকে ধরার জন্য হাত বাড়ালে তার খোপাতে তার হাত চলে যায়। এক টান দিলে তার খোপার কাটা সহিত কিছু চুল আখির হাতেই চলে আসে, কিন্তু সেজন অন্ধকারে কোথাও মিলিয়ে যায় প্রাণ বাঁচিয়ে।
হাজির দিকে আসলেও ডাক্তারের কাছে একাই এসেছে। নিজের শরীরের এমন পরিস্থিতি সম্পর্কে সে আদৃশকে জানাতে চায় না বর্তমানে কিছু। বড্ড ভয় হয় তার আদৃশকে হারিয়ে ফেলার। যে আদৃশ তার প্রাণের প্রিয়া হাকির উপর হৃদিকাকে নিয়ে এলো, সামান্য বাচ্চার দোহাই দিয়ে তাকে নিয়ে কীভাবে কোনো সুযোগ নেবে হৃদিকা? আদৃশ আজ 2 দিন হলো একটা কাজে শহরের বাইরে গেছে। সেই সুযোগে ডাক্তারের কাছে চলে আসলো হৃদিকা। ডাক্তার তাকে চেক আপ করে কিছু টেস্ট করানোর জন্য দিলেন। সেই টেস্টগুলো করে বসে রইল রিপোর্টের জন্য। এবার তার রিপোর্ট দেখে বেশ চিন্তিত হলেন ডাক্তার। ডাক্তারের দুরাশাগ্রস্ত চেহারা দেখে অস্থিরতা আরও বেড়ে গেল হৃদিকার। জিজ্ঞেস করলো ডাক্তারকে, কি হয়েছে ডাক্তার? কি সমস্যা দেখলেন আমার? দেখুন মিসেস হৃদিকা রহমান, আপনার কোনো রোগ হয়নি, বরং আপনার শরীরে এক ধরনের ভাইরাস পাওয়া গেছে। হোয়াট? ভাইরাস? কিন্তু আমার শরীরে ভাইরাসের উৎপত্তি কিভাবে হলো? সেটা উৎপত্তি হয়নি, বরং সেটা আপনার শরীরে অবধি পৌঁছানো হয়েছে। এই ভাইরাসের বিষয়ে এখন তেমন কিছু বলতে পারবো না, কারণ ভাইরাসটা নতুন ধরনের একটা ভাইরাস। আমি নির্দ্বিধায় বলতে পারি এটা মানুষ্য সৃষ্টি, যা কোনো মাধ্যম ব্যতীত আপনার শরীরে প্রবেশ করেনি। উক্ত ভাইরাস আপনার শরীরে কর্মক্ষমতা নষ্ট করে দিচ্ছে। এখন আমার কি করণীয় আছে ডাক্তার? কি হবে আমার? আরে ঘাবড়াবেন না, ভাইরাসটা এখন আপনার শরীরে অল্প পরিমাণে আছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, আপনি সেগুলো সেবন করুন। আর আপনার ব্যবহার্য সকল পুরাতন পণ্য বদলে ফেলুন, সেগুলো থেকেও সমস্যা হতে পারে। আমাকে ভাইরাসটা নিয়ে একটু রিসার্চ করতে হবে। এটা সম্পর্কে ভালোভাবে জানার পরেই আপনাকে যথেষ্ট কোনো তথ্য আমি দিতে পারবো। হাঁকি কাঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ ধরেই তাকিয়ে আছে। কাঠিটা কোথাও যেন দেখেছে আঁকি, খুব খেয়াল করে হয়তো তখন দেখেনি, নয়তো আঁকির স্মৃতি খুবই প্রখর, মনে করে নিত মুহূর্তেই। তবুও মস্তিষ্কে প্রচুর জোর দিয়ে ভাবছে তাকে সে অজ্ঞাত জন পর্যন্ত পৌঁছাইতেই হবে। তাকে যে বড্ড প্রয়োজন আঁকি। কিন্তু হঠাৎ খেয়াল করলো আঁকি দেরি হচ্ছে হাসপাতালে যাওয়ার জন্য, তাই ওটা রেখে দিল একটা ড্রয়ারে। তারপর খাবার থেকে পরার জন্য কাপড় বের করবে, তখনই খাবারের একটা তাকের উপর চোখ গেল। নীল রঙের র্যাপিং পেপারে আবৃত বক্স। মনে পড়লো ওটা আখির জন্মদিনে আদৃত দিয়েছিল। আখি সেটা সেই যে রেখেছিল, এখনও খোলার কথা মনে নেই। এবার বক্সটা হাতে নিয়ে খুলে নিল। ভেতর থেকে বেরিয়ে এলো কালো রঙের একটা কাতান শাড়ি। অদ্ভুত সুন্দর তার কাজ। এক কালারের শাড়িটা সোনালি রঙের পায়ের, আঁচলের দিকে হালকা কাজ। কালো শাড়ি বলতে আখির ভালো লাগার একটা বড় অংশ। উপহারটা দেখে বেশ খুশি হলো আখি। বক্সে একটা চিরকুটও পেল সে। চিরকুটটা উঠিয়ে পড়তে লাগলো সেটা। মিস প্যারা, তোমাকে কালো শাড়িতে বেশ মানায়। কালো রঙের শাড়ি যেন তোমার জন্যই বানানো হয়। আসলেই সৌভাগ্যবান হবে সে শাড়ি, যা চড়বে তোমার গায়ে, সৌন্দর্য তোমার বাড়িয়ে দেবে বহুগুণ। এতটা গুছিয়ে কথা বলতে জানি না, চেষ্টা করলাম শুধুমাত্র। সাথে চাহিদাও অল্প। একদিন গায়ে জড়িয়ে নিও এই সৌন্দর্য, হয়তো আকাশের চাঁদটাও হার মানবে সেদিন তোমার রূপে। তোমার রূপের তেজে ঈর্ষান্বিত হয়ে হয়তো লুকাবে সেদিন মেঘাতলে চোখা নাকওয়ালা। চিরকুটটা পড়ে আঁকি হেসে দিল। চোখা নাকওয়ালা ডাকটা আঁকি প্রায় ডাকতো আদ্রিতকে, যাতে বিরক্ত হতো আদ্রিত খুব, চেঁচিয়ে উঠতো কখনো কখনো। আর আঁকি তাকে উত্তপ্ত করেই মজা নিত। কখনো আদ্রিত আখির বা অন্য কোনো নারী প্রশংসা করেনি। আজ তার মুখে নিজের জন্য প্রশংসা শুনে কি প্রতিক্রিয়া করবে ভেবে পাচ্ছে না। স্যার, আজ কয়েকদিন থেকেই এত খোঁজ নিয়েও আমার পমতাঙ্গনা সম্পর্কে তেমন কোনো সন্ধান পেলাম না। এদিকে ঈশানা আর রিয়াদের দুটো ফোনই আমরা পামের পিছনের জঙ্গল থেকে পেলাম, কিন্তু দুজনের লাশ তো আলাদা 2 স্থানে ছিল। কিছুই তো বুঝে ওঠা যাচ্ছে না। ব্যাপারটা খুব সিম্পল। ঈশানের সাথে অবৈধ সম্পর্ক ছিল রিয়াদ। সে রাতে তারা একসাথে ছিল পাবে, সাথে প্রমোদ অঙ্গনাও ওদের উপর নজর রাখছিল। তখন সুযোগ বুঝে সে সেখানের একটা বন্ধ রুমে ঈশানকে মেরে ফেলে রাখে। অতপর তার ফোন দিয়ে রিয়াদকে ঈশানা সেজে পাবো এর পিছনের দিকটায় আনিয়ে নিয়ে তাকেও প্রাণে মারার চেষ্টা করে। কিন্তু রিয়াদ হয়তো কোনো রূপ নিজেকে বাঁচাতে জঙ্গলে রাস্তা দিয়ে মেন রোডে উঠতে গিয়েছিল। তখন নিজে থেকে বেখেয়ালে নয়তো প্রমোদঙ্গনার ধাক্কায় গাড়ি নিচে এসে যায় রিয়াদ। আর তারপর তো প্রমোদঙ্গনা হাসপাতালে এসেই তাকে মারতে সক্ষম হয়। কিন্তু স্যার, পমতাঙ্গনা হাসপাতালে কিভাবে প্রবেশ করলো? কারণ হাসপাতালের সামনে সিসিটিভি দিয়ে তো ওকে প্রবেশ করতে দেখা যায়নি।
ও হাসপাতালের সামনে দিয়ে প্রবেশ করেনি। এদিক দিয়ে গেলে ধরা পড়ার সুযোগ বেশি ছিল হয়তো, তাই খুব সম্ভবত হাসপাতালের পিছনের দিক দিয়ে